শীতকালে আমরা দেখি যে ঝিঙে হয় না, কিন্তু কালিন্দী জাতটা কিন্তু শীতকালে হয়। সেটা হচ্ছে ২ সপ্তাহ ১২ সপ্তাহে হচ্ছে বছর বছর এই ৫২ সপ্তাহে পেতে গেলে এখানে ২০ সপ্তাহ দেখেছি ৩ কেজি করে ৬০ কেজি ৩০ টাকা করে কেজি ১৮০০ টাকা। পটল গোট লাউ যেটা লম্বা লাউ হাইব্রিড, হ্যাঁ লং পটল গোট লাউয়ের ছবি, হ্যাঁ যাই হোক ওটা দিয়ে দেখো তারপর লাউয়ের ছবি দেখে দেবে। পটল গোট ২০ সপ্তাহ ধরে পেতে পারি ৬ কেজি করে, যদি দুটো তিনটা করে ঘরে পাই ৪০-৫০ কেজি পটল গোট হওয়ার কোনো ব্যাপার নয়, প্রতি ফুটায় ফুটায় হয়। ১২০ কেজি ১৫ টাকা করে ১৮০০ টাকা। কিউকাম্বার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা কিউকাম্বার হচ্ছে শশা। শশা এই বর্ষাকালে প্রচুর দাম, এবং এই শশাটা আমরা কাঁচা খাই। এটা কিন্তু বাড়িতে অবশ্যই চাষ করবেন সবাই। ৩০ সপ্তাহ ধরে ১ কেজি করে ৩০ কেজি পেতে পারি ৩০ টাকা করে ৯০০ টাকা। তাহলে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে শিম। এই শিমটা কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে মৌ শিম, যেটাকে আমরা হচ্ছে লম্বা একটু চ্যাপটা। আমার বাড়িতে দুটো শিমই আছে। একটা হচ্ছে যেটা আমরা শহরও খাই, আমার অনেক যেটা এমনি শিম, ওটা তো ১.৫ মাস লাগানোর পর থেকে হয়। তাহলে রেইনি সিজনে যে ডিমটা ১৫ সপ্তাহ ধরে ১ কেজি করে আমার কেজি হয়। আমি ২০০ টাকাও বলছি না, ১০০ টাকা কেজি হলে সেটা ১৫০ টাকা। আর শিম উইন্টার সিজন, এই যে শীতকাল আসছে, এই সময় ১০ সপ্তাহ ২ কেজি করে ফলনটা বেশি হয়। ২০ কেজি ২০ টাকা করে ধরে দিই ৪০০ টাকা। কাউপি যেটা বরবটি বলি, সেটা ১২ সপ্তাহ ধরে আমার বাড়িতে যে ছেলে জন্মদিনে অনেকেই এসেছিলেন, সেগুলো ১.৫ হাত করে লম্বা করে হয়েছে, যেটা লাফা বলতে পারি আমরা। ১২ সপ্তাহ আমি ১ কেজি করে ১২ কেজি ৩০ টাকা করে ৩৬০ টাকা। আর পুঁই শাক আর রুই মাছের মাথা, এই পুঁই শাকও করতে পারি ১৬ সপ্তাহ করে ১ কেজি করে ১৬ কেজি ২০ টাকা করে ৩০২ টাকা। তাহলে এটা হচ্ছে ১৩,০০০ আসছে, যেটা হচ্ছে মোটা ছাদ মাথার উপর দিয়ে একটা মাচা থাকবে, সুতোর মাচা, সেটার মধ্যে ১৩,৮৮০। আর যেটা হচ্ছে টবে থাকবে, বীজ গাছের দাম এখানে ধরিনি, সেটা হচ্ছে ১১,২২০। তাহলে মোট হচ্ছে ১৩,১৮০। এই যেটা হচ্ছে লবণ গাছ, আর একটা হচ্ছে যেটা যে পেঁপে বেগুন এর থেকে পেতে পারি। আর একটা হচ্ছে আমরা ফুল চাষ করতে পারি। ফুলের কি কি ফুল? আপনার গোলাপ, গোলাপ গাছ ২০ সপ্তাহ, হ্যাঁ ১০টা করে ফুল ২৪০টা ফুল ২ টাকা করে ৪৮০ টাকা। ক্রাইসান্থেমাম ১০টা গাছ থাকবে, তবে যদি আমরা 0.5 5 কেজি ফুল পেতে পারি ৩০ টাকা করে ১৫০ টাকা। ডালিয়া ১০ সপ্তাহ পেতে পারি ৩০০ গ্রাম করে, ওই ৩টে ফুল হলেও ৩০০ গ্রাম হয়ে যাবে। তাহলে আমরা যদি মোট তিনটে ফুল পাবো ৩০ টাকা করে, যদি হয় ৯০ টাকা। বেল ফুল আছে, তারপরে জাসমিন আছে, মেরিগোল্ড। মেরিগোল্ড মানে যেটা হচ্ছে আমরা গাঁদা ফুল বলি, প্রচুর পরিমাণে হয়। আর হচ্ছে ঝুমকোলতা, মাধবীলতা। এই নিয়ে মোট ১,০০০ টাকা ফুল পেতে পারি। তাহলে আমরা দেখলাম যে সবজির মধ্যে একটা যে টবে থাকবে যেগুলো, সেগুলো থেকে যেমন বেগুন, টমেটো, তারপর হচ্ছে ফল সবজি কোনগুলো হচ্ছে, একটা হচ্ছে লেবু, আর একটা হচ্ছে আমি কি বললাম জ্যাকফ্রুট, এগুলো এঁচড় হিসেবে খাওয়া হয়। আর হচ্ছে পেঁপে, সেটা থেকে আমরা ১১,০০০ সামথিং ১১,২০০ টাকা প্রোডাকশন পেতে পারি। আর যেগুলো হচ্ছে লতানো গাছ, সেটা ১৩,১৮০ ফুল থেকে ১,৬৪০। মোট হচ্ছে ২৬,০৪০ টাকা আমরা আয় আসে সারা বছর ধরে। আর আমাদের নিজের জন্য খরচ, সার, তেল, যাই বলি, ফেন্সিং সবকিছুর জন্য আমি আগেই বলেছি খরচা হচ্ছে ১১,০৫০ টাকা। তাহলে এই ৯০০ স্কোয়ার ফুট একটা ছাদ থেকে আমরা বছরে ২৫,১৯০ টাকা, ৩৬,২৪০ টাকা আমরা পাই ওই পেট জব ইয়ে থেকে। মোট এইখানে আমরা সবজি এইটা থেকে পেলাম কত? একটা হচ্ছে কত হলো ২৬,০৪০, আর ওইদিকে হচ্ছে তোমার ১০,০০০, মোট ৩৬,২৪০। ২৪,৭৪০ হবে না, ওটা হবে ২৬,০০০, ২৬,০৪০। আর আমি পেট যে অ্যানিমেল বার্ড আছে সেটা ১০,২০০, মোট ৩৬,২৪০ টাকা পাবো। আর আমার খরচা হচ্ছে ১১,০৫০ টাকা, ২৫,১৯০ টাকা। আমরা নেট প্রফিট ১,০০০ ৯০০ স্কোয়ার ফুট
একটা ছাদ বাগান থেকে সারা বছর ধরে আমার লাভ হতে পারে, অর্থাৎ প্রতি মাসে 2000 টাকার উপরে আমাদের যে সবজিটা লাগে সেটা কিন্তু আমরা এই ছাদ বাগান থেকে রোজগার করতে পারি এবং পরিবেশকে একটা ভারসাম্য দূষণ মুক্ত আমরা করতে পারি এবং বাড়ির যে মেয়েরা আছে, বধুরা আছে এবং বাচ্চারা আছে, শিশুদের তাদের একটা এন্টারটেনমেন্ট, তাদের যে মনের ক্ষুধা, তাদের যে একটা প্রাণের প্রকৃতির সঙ্গে সম্পর্ক, সেটা আমরা বাড়াতে পারি। এবং এই হচ্ছে আজকে আমার এই ছাদ বাগানের আমি যে জিনিসগুলো রেখেছি। এবার এইটার সঙ্গে একটা ডিডি বাংলায় প্রোগ্রাম হয়েছিল, সেটা আমি একটু দেখাবো। হ্যাঁ, যে যারা মেনলি এটা থেকে উপকার হবে, হ্যাঁ, সেরকম একজন গৃহবধূর মুখ থেকে আমরা তার বক্তব্য, ওটা নয়, ওটা নয়, কই সেটা কই, বুঝতে পারলেন? 1 নম্বরটা করে 6 নম্বর আছে, 1 নম্বর বই। এটা কি আছে? এটা ওটা তো প্রজেক্ট। ঠিক আছে, তুমি কথা বলো। হ্যাঁ, যেটা হচ্ছে সেই বক্তব্যটা একটু দেখবেন। ডিডি বাংলা কলকাতা দূরদর্শন প্রোগ্রাম করেছিল। তা যারা উপকৃত হচ্ছে কিভাবে তিনি হচ্ছেন কিন্তু এই ছাদ বাগানটা তৈরি করার মূলে, এবং প্রতি বাড়িতেই মেয়েরা আছে, তাদের মন মেজাজ খিটখিটে ভাব দূর করার জন্য, বাচ্চাদের মন রাখার জন্য আমি বলবো সবাই একটু একটু এই ছাদ বাগান চেষ্টা করুন, যাতে বাইরের যে ওয়াইল্ড বার্ড এনিমেল গুলো আছে তাদেরকে ওখানে যেমন একটা আস্থা আছে, বাড়ির যে জন্তুগুলো আছে, জন্তু বলবো না, ছেলে মেয়ে গৃহবধূরা আছে, তারাও কিন্তু ওখানে একটা সময় পাস করতে তাদের ভালো লাগবে এবং অফিস থেকে ফিরলে খিটখিটে মতো করবে না। এই জন্য ছাদ বাগান শুধু নিজের সবজি নয়, পরিবেশ সমস্ত কিছু ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু এই ছাদ বাগানটা দরকার। যাই হোক, যারা এইটা থেকে উপকৃত হয় না, তাহলে এইটা একটু 10 মিনিট আমি দেখাচ্ছি, শুধু আমার বক্তব্যটা দেবে না। হ্যাঁ, আচ্ছা এগিয়ে যাও, এটা একটু বক্তব্য দিন, তারপরে আমি 40 মিনিট প্রশ্ন উত্তর রেখেছি। যার যে প্রশ্ন আছে ওই 40 মিনিট লাস্ট চলে, 2 ঘন্টা প্রোগ্রাম তো, একটু এগিয়ে যাও, না? তাই এই যে ডিডি বাংলা যে ছাদ বাগানে কোলা দূরদর্শন থেকে প্রোগ্রামটা করেছিল, এটা আপনারা দেখে রাখবেন। এটা একটু দেখুন, আপনাদের জন্য আমি 40 মিনিট লাস্টে 40 মিনিট সময় যে যাওয়ার যে প্রশ্ন আছে সেখানে প্রশ্ন করতে হবে। আগে এটা একটু দেখে নিন, সারা মেনু উপস্থিত হবে আর উপস্থিত হবে, আমরা বুঝলেও উপস্থিত হবে। বেগুন, ভেন্ডি, করলা, এটা তুমি ভালো করে দেখো, আমি এটা দিয়ে আসছি। পালং শাক, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, হ্যাঁ, পাতা, লঙ্কা, সবই এই ধরনের সবজি চাষ করছে। বিভিন্ন ধরনের সবজি কোনটা? চাষ এটা কিভাবে করছে? মানে এটা তো মাটি ওটা অন্যভাবে লাগানো। মানে কিভাবে মানে মাথায় যেভাবে চাষ করা সম্ভব। এগুলো কি করে বাড়িতে তখন আমার মনটা খারাপ হয়ে গেল, সবজি চাষ করতাম, টাটকা সবজি যখন খুশি তখন ছিঁড়ে ব্যবহার করি না, রান্নার মধ্যে দিতাম। কিন্তু তারপর বলে যে ঠিক আছে তোমার সবজি চাষ সবই দেখ, তুমি যদি দোতলা বাড়ি করো, বাড়িতলা করে মানে করবে, তার উপরে মানে চৌবাচ্চার মতন তৈরি করে দেবো, সেখানে তুমি যা সবজি ফলাবে তাই সবজি সেই থেকে আপনার মাথায় এলো। সবজি চাষ করা যায়। মানে এই যে সবজি আমরা দেখছি মরিকাপনের সবজি এখানে করে রয়েছে সারা বছরই প্রয়োজন হচ্ছে এটা। হ্যাঁ, এখানে বেশি পরিমাণে সবজি হয়, সবজিটার নাম হচ্ছে বড় পানি। তারপরে অতিরিক্ত সবজি হয়, অতিরিক্ত সবজি আমার প্রয়োজন হয় না, ওই জন্য আমরা আশেপাশে প্রতিবেশীদের সবজি আগে কিছুটা দিয়ে দিই। মানে তারা নিচ্ছে এবং সেটা থেকেও কিছু অর্থ রোজগার করছে। হ্যাঁ, এরা দিচ্ছে, এরা মানে কিছু মানে পৌঁছা পাওয়া যায় সেটা। আর এই যে কোনো মানে যে কোনো গাছের তো খাদ্য বা সার সেটা কি সার দিচ্ছে কিভাবে মানে জোগাড় করছে না কি দিচ্ছে সেটা আমি কোনো মানে কেমিক্যাল জাতীয় কোনো সার নয়, এটা মানে সম্পূর্ণ জৈব সার করে। আর গাছের যে এই পাতাগুলো না গাছের পাতা কিনতে আমরা খুব বড় ডাবগুলো দিয়ে রাখি, তারপরে ওটা করতে পারে না, কিছু গোল বেঁধে রাখি, গোল দিয়ে সপ্তাহের মধ্যে ওটা করতে যায়, তখন লিকুইডটাকে আমরা গাছের সার হিসেবে ব্যবহার করি। এছাড়া মানুষের যে
জৈব সারটাও ব্যবহার করি। মানে কিছু তৈরি করছে এবং কিছুটা বাইরের দিকে নিয়ে আসছে। মানে রোগ সে তখন আপনি কি করছেন? তখন এই যে আশেপাশে যে শব্দগুলো আসে করে রাখতে প্রতিবেশীরা আছে যাতে তাদের অসুবিধা না হয় তার জন্য আমি সাধারণত নিমতেলটা ব্যবহার করতে পারি। নিম তেলটাই ব্যবহার করি। যখন নিম তেলটা একটু তার সমস্যা থাকে না তখন আমি ভেলোমেন সার আছে এখন ওই ভেলোমেন সারটাকে মানে দিয়ে দিই ও তার ভিতরে ওই পোকাগুলি গিয়ে ওর ভিতরে ঢুকে যায় একটা ওষুধ দেওয়া থাকে তারপর ওই চারপাশে দেওয়া থাকে ওর মধ্যে পোকাগুলো পরে পরে আমরা একটু বেশি খানাকে একদম অফিস সহক হিসেবে আমরা প্রশিক্ষণ তাকে দিই। তো তার সঙ্গে কথা বলে জেনে নেওয়া উচিত মানে মূল বৈজ্ঞানিক পদ্ধতিটা কোথায় সেটা। নমস্কার আমি সমাজের বাড়ির একটা মানে এরকম একটা বাগান তৈরি করেছে বিভিন্ন রকমের সবজি এখানে তৈরি করছে। প্রথমেই জানবো যে এটা কি করে সম্ভব? এতে কি গাড়ির কোন রকম অসুবিধা হচ্ছে? না এটা অসুবিধা এখন অন্য চাষ করি না আরো আরো ইয়ে আমরা যখন গাছপালা আজকে আমরা পরিবেশের যে গাছপালাটা গুরুত্বপূর্ণ জিনিস সেটাও কিন্তু তাদের একটা ধারণা দেবে। এই কারণে অবস্থাগুলো অর্থাৎ আমরা গাছপালা সেটা কমে যাওয়ার জন্য কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। আর সকাল বিকেল দুবেলা কিন্তু এখানে পরিশ্রম করলে কিন্তু অনেকটা আমাদের শরীরটাও কিন্তু ফিজিক্যালি ভালো থাকে। এটা একটা হচ্ছে। আর যেটা সবচেয়ে বড় হচ্ছে যে সবজিটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আজকে আলু থেকে শুরু করে কোনো জিনিসের টাকা পৃথিবী এই সময় 100 টাকা করে কিনতে গিয়ে এই ছাদের মধ্যে অসময় শিল লাগানো হচ্ছে এবং সমস্ত সবজি লাউ কুমড়ো থেকে শুরু করে ঝিঙে উচ্ছে পটল ঝিঙ্গা বেগুন ভেন্ডি সমস্ত কিছু সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যে বাজার থেকে যে সবজিগুলো পাই সেগুলো কৃষকরা অধিক লাভের জন্য অনেক সময় বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে ও প্রয়োগ করার সঙ্গে সঙ্গে 1-2 দিনের মধ্যেই কিন্তু বাজারজাত করে। সেগুলো আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা হয়। কিন্তু এখানে পুরো জৈব উপায়ে তৈরি হচ্ছে যাতে আমাদের থেকে সুস্থভাবে আমরা থাকতে পারি। এবং সবচেয়ে বড় হচ্ছে বাড়িতে একদম বাড়িতে 5-6 জনের ফ্যামিলিতে অন্তত 50 থেকে 60 টাকা সবজি প্রতিদিন দরকার। সেটা কাজ দেখাচ্ছে এবং সেই দরকার এখানে আমরা শুনলাম যে বিভিন্ন লক্ষ্য কমপ্লেন থেকে নিমতেল ব্যবহার করছি এবং একটা সেরকম মানের সেই জিনিসটা সম্পর্কে একটু বিস্তারিত। আমরা অঞ্চল থেকে কৃষককে একটা সময় ছিল আমরা এই জৈব উপায়ে কিন্তু আমাদের কৃষি আর কৃষিতে চলতো। কিন্তু যখন আমরা রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার আসলো কিন্তু না পরে দেখি কিছু আছে শুরু করলো। কিন্তু এখন দেখা যায় যে কৃষকরা এই লোকের হওয়াটা রাসায়নিক কীটনাশক অনেক মনে করে যে রাসায়নিক সার যদি বেশি করা হয় যায় ফসলটা তা এবার আমরা এই ছাদ বাগান বলবো তো এই ছাদ বাগান করতে গিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। 1 নম্বর যে ছাদ বাগান কোনো ক্ষতি হবে কিনা এটা অনেকে প্রশ্ন করছে। 2 নম্বর যে মান কি হনুমান কি করে নিয়ন্ত্রণ করবো। 3 নম্বর হচ্ছে ইঁদুরের একটা গেছো ইঁদুরের একটা উপদ্রব থাকে। তা 11 বছরের অভিজ্ঞতা থেকে এইগুলো কিভাবে নিয়ন্ত্রণ করি একটু সেটা আপনাদের শেয়ার করছি। প্রথমে আসি হনুমান। আজকে কোনো জায়গা বাঁধে চাষ করতে গাছপালার সংখ্যা কমে গেছে এবং যেগুলো ফলের গাছ আছে সেগুলো তো মানুষ এমনি রাখে না। সেগুলো থেকে যেটা আমরা করে থাকি সেই সেই ফলের গাছগুলোকে আমরা লিজে দিয়ে থাকি। সেখানে তো হনুমানের কোনো জায়গা নেই। সেক্ষেত্রে 1-2 ফল খাবে। তার বাইরে যে 2-4টা ফল গাছ থাকে সেখান থেকেই তারা চুরি চামারি করে বা যেও ওগুলো তো ওদেরই গাছ ওখান থেকে খায়।
তা আমি এরকম আমার ঘাস বাগানে একবার হনুমান এসেছিল, সেই এই ঘাস বাগানে এসেছিল। তারপরে প্রথমে তো ভয়ে আমার মানে দুজনে মেয়ে এবং ওয়াইফ দুজনে নিচে নেমে গেল। তারপর ওরা বেশ দিব্যি সবজি খাচ্ছে। যেই ঘর থেকে করলো কি, যখন বিস্কুট এবং কলা নিয়ে গেল, তখন আর সবজি খাওয়া বন্ধ করে ওরা ওই বিস্কুট আর কলা এই দুটোই খেলো। খেয়ে ওদের আবার জল খেতে দেওয়া হলো, সবাই হাত থেকে এলো। এতে বাড়ির যারা বাচ্চাকে এবং মেয়েরা থাকে তাদেরও ভালো লাগলো। দিয়ে এরপরে এখন পাড়া করে ওরা যেটা করে যে ওইটা খাওয়ার পর দেখে আমার বাড়ির ছাদে কিন্তু সবজি আছে, ওরা সবজির দিকে যায় না, বাড়ির আসে গেলে গিলি ধরে টানাটানি। যতক্ষণ পর্যন্ত বিস্কুট বা এই জাতীয় খাবার দিলে পরে ওরা চুপটি করে খেয়ে যায়। হ্যাঁ, খেয়ে ওরা কিন্তু ওই ছাদে যত সবজি আছে ওই দিকে কিন্তু ওদের পেট ভরে গেলে ওরা কিন্তু চলে যায়। এবার বাড়ি থাকি না থাকি ওরা কিন্তু মাঝে মাঝে আসে, এসে দরজার গিল ধরে টানে। এটা একটা উপভোগ্য জিনিস। তাহলে আমি দেখলাম যে বিশেষ করে এই হনুমানদের ওদের সঙ্গে খারাপ ব্যবহার করলে কিন্তু কিছুই জানবে না। ওদের সঙ্গে একটু ভালোবেসে যদি একটু খাবার দাবার দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ফসলের কোনো ক্ষতি করছে না। এই ভিডিওটা দেখো। তারা এটা যেমন একটা ছবি আমি আপনাকে যে তুলে ধরছি, ভিডিও আছে একটা। হ্যাঁ, যেটা একটা ভিডিও আমার করা আছে, একটু সেটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো সমস্ত প্র্যাকটিক্যাল। ওটা নয়, এটা দুই নম্বর যে ছবিটা আছে, হ্যাঁ এটা একটু দেখুন। যে এই হনুমানের সঙ্গে যে আমাদের একটা আত্মিক, আমাদের পরিবারের একটা আত্মিক যোগ। হ্যাঁ, তা এরা কিন্তু আর ছাদের সবজি খাচ্ছে না, এসে ওই উপর দিয়ে গেট ধরে টানাটানি করবে। যতক্ষণ বিস্কুট বা খাবার না দেবো ততক্ষণ কিন্তু ওরা বাড়ি থেকে যাবে না। কিন্তু সবচেয়ে আমার আনন্দ লাগে যে আমার তাদের সবজি আছে সেদিকে ওদের কোনো লক্ষ্য নেই। ওরা ওই বাদাম ডিম বিস্কুট ডিম খেয়ে দিয়ে ওরা কিন্তু শান্ত ভাবে চলে আসবে। এইটা ওদের সঙ্গে খারাপ ব্যবহার করলে কিন্তু আপনারা এই জিনিসটা পাবেন না। হ্যাঁ, এবার যেটা ইঁদুর নিয়ন্ত্রণ করবেন কি করে? গেছো ইঁদুর, এটা কিন্তু আপনি এমনি ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। অর্থাৎ আপনি যখন ছাদ যাবেন আপনি কোনো ইঁদুর শুধু দেখতে পাবেন না, আপনার আওয়াজ পেলে সে কোথায় বলার কোনো ঠিক নেই। অথচ বিশেষ করে লাউ গাছে যে নতুন নতুন যে কচি ডগা বেরোবে, বিশেষ করে লাউ গাছ খুব খায়, কুমড়ো গাছ অতটা খায় না। আর কুমড়ো গাছের একটা সমস্যা আছে, কুমড়োর যে মেল পার্টটা ফুলটা সেইটা একটা পাখি আছে প্রায় খেয়ে দিয়ে যায়। এবার পরাগজন না হলে তো কুমড়ো ধরবে না, সেই জন্য খুব ভোরে গিয়ে যে স্ত্রী পুরুষ ফুলগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে। করে আপনি একটা ডিস্টিল ওয়াটার 100 ml মতো নেবেন, 5-6টা যে পুরুষ ফুল নিলেন কুমড়ো, সেগুলো একটু চিনি মিশিয়ে 10 গ্রাম চিনি মিশিয়ে সেটা একটু গুলিয়ে নিলেন। যেগুলো স্ত্রী ফুল আছে সেগুলো একটু ড্রপ পারের সাহায্য কোনো দিতে পারে, অথবা পুরুষ ফুলের আপনার জলমণ্ডল দিয়ে তারপর ওটা যদি বেঁধে দেন তাহলে কিন্তু আপনার কুমড়োগুলো পরাগণায়ন হলে কুমড়োগুলো ভালো হবে। তার ফেরোমেন মাত্রা আপনাকে দিতে হবে। যেটা করতে করতে চলে গেল ইঁদুর নিয়ন্ত্রণ করতে গেলে একরকম খাঁচা পাওয়া যায়। সেই খাঁচাগুলো বাজার থেকে নিতে 70-80 টাকা দাম নেয়। সেখানে সবচাইতে ওরা আলু খেতে ভালোবাসে, আর হচ্ছে কচি বেগুন, ওরা কিন্তু বুড়ো বেগুন খাবে না, একটু কচি টাইপের আপনার ছাদ বাগানই থাকবে, একটু ওইটা একটু দিয়ে ওখানে আপনি দিয়ে দেবেন। ওই বেগুন খেতে বেগুন সবচেয়ে ভালো হয়, কচি বেগুনটা, বেশি বুড়ো বেগুন কিন্তু খাবে না। ওর মধ্যে আপনি ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দিলে দেখবেন অন্তত পড়বে। পড়লে পরে সেখানে আপনি বলবেন কি, ওই যেখানে ওইটাকে ওই ইঁদুরটাকে মারবেন না, ঝাঁঝার মধ্যে রেখে দিন। তার পাশে 2-3টে জায়গায় একটু ভালো জল রাখুন। কারণ ইঁদুরের মেন ধর্ম হচ্ছে খাবারের পরে সে করে কি একটু জল খায়, সেই জলটা যদি কাছাকাছি খুব ভালো লাগে। এবার 2-3 বার এবার জল খাওয়ালেন, খাওয়ার পর একটু গুড় মিশিয়ে দিলেন। বলবে এতো আমার ভালো ইঁদুরের খুব আনন্দ হবে যে আবার গুড়ও মিশিয়ে দিচ্ছে। কিন্তু এরকম 2-3 দিন খাওয়ানোর পর আর যে ইঁদুরটা ধরে রেখেছেন ওটা ওখানেই রেখে দিন এবং ওকে বাঁচিয়ে রাখো। এবং
তারপরে করতে হবে ছোট ছোট যে আপনার চায়ের কাপ যা আছে ওখানে একটু আলকাতরা মিশিয়ে দেবে। আলকাতরা মিশিয়ে দিলে কি হবে, যে ওই ইঁদুরগুলো যখন ওই জল বা বৃষ্টি ভেবে খেতে যাবে, তখন ওর যে গোপগুলো আছে ইঁদুরে সব আর কি ওই আলকাতরা লেগে যাবে। আর ইঁদুরের ধর্ম হচ্ছে এতে ওর একটা অস্বস্তি হবে, তখন কি করবে, শক্ত কোনো জায়গায় ও করবে ঘষাঘষি করবে, তখন ওই মুখে তার ঘা হয়ে যাবে। এবং এই মুখে যদি একটা দুটো ইঁদুরের ঘা হয়ে যায়, তাহলে ওখানে ওদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে এবং আপনার ছাদ বাগান থেকে ইঁদুরগুলো সব পালিয়ে যাবে। এইটা হচ্ছে একটা সহজ উপায়। এমনি ইঁদুর একটা দুটো বেড়ে আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন না। আর হনুমানের সঙ্গে খারাপ ব্যবহার করে আপনার বাড়ির সৌদিবার রাখতে পারবেন না। ওদের সঙ্গে একটু ভালো, বাড়িতে বিস্কুট কলা সবসময় রেখে দিতে হবে। আত্মীয়রা যখন আসবে ওদের একটু আদর যত্ন করে খাওয়াতে হবে, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের সবজিটা ঠিক থাকে। কিন্তু আমরা কি করি, আমরা উল্টোটা করি, ওদের সঙ্গে বাজে ব্যবহার করি। তা এই ওদের মধ্যে সেন্সিটিভিটি খুব বেশি, যদি আপনি বাজে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা করবে। এবার এই ছাদ বাগানটাকে বিস্তার করার জন্য এবং আমাদের তৎকালীন 2017 সালের কৃষিমন্ত্রী, এটা দেখ ছবিটা একটু আমি দেখাচ্ছি, উনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং এটাকে গোটা পশ্চিমবঙ্গে এই জৈব উপায়ে সবজি বাগানটাকে ছড়ানোর জন্য উনি চেষ্টা করেছিলেন। হ্যাঁ, সেটা একটু ছবিটা একটু দেখে নিন। হ্যাঁ, 12টা এখন বাজেনি, 10 ঘন্টা সাউন্ড কিন্তু নেই। না, 17ই আগস্ট 18ই আগস্ট 2017 সালে এসেছিলেন এই ছাদ বাগান দেখতে। কিন্তু ঠিক আছে, আমি আসছি। এবারে প্রশ্নোত্তর পর্বে নিয়েছে, প্রশ্নোত্তর পর্বে। আচ্ছা, ওনাদের প্রধান শিক্ষক ছিলেন ওরা শুধু শুধু ইয়েটা দেখ। যাই হোক, আমরা এই ছাদ বাগানের মাননীয় কৃষি মন্ত্রী তৎকালীন পূর্ণেন্দু বসু দেখতে এসেছিলেন। উনি এটাকে বিজ্ঞান দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আগস্ট মাসে এসেছিলেন উনি, কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু 2017 সালে কৃষিমন্ত্রীর পদ থেকে অবসর হন এবং অন্য মন্ত্রীর দপ্তরের মন্ত্রী হন। এবার যেটা হচ্ছে, তাহলে ইঁদুর নিয়ন্ত্রণে আমরা সহজ করে দিলাম। হনুমানের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে হবে, একটু খাবার দাবার দিতে হবে, তাহলে আপনার ছাদ বাগানকে রক্ষা করতে পারবে। 3 নম্বর হচ্ছে ছাদটা কেন নষ্ট হবে কিনা, এই প্রশ্নটা প্রায়ই করে। কিন্তু ছাদ বাগানটা দেখুন আপনি, হ্যাঁ একটা ছবি দেখুন, ওই প্রথম দিকে একটা ছবি দেখুন, যেটা হচ্ছে ছাদের যে আমার যে কষ্ট করে যে ছাদটা করেছি, সেই ছাদের সঙ্গে কিন্তু আমি যে ছাদের উপর যে মাটি দিচ্ছি 2 ফুট উপরে, কখনোই কিন্তু ছাদের সঙ্গে আমি মাটির কোনো যোগাযোগ নেই। এবং সবথেকে বড় কথা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছাদ বাগানটাকে মেনটেন করতে পারবো। সেজন্য যেহেতু ছাদ বাগানে আপনার কাজ করা কি এগুলো থাকবে, তাহলে বাচ্চা বাড়ির মেয়েদের এখন উঠোনের মতো কাজ করবে এবং তারা দুয়ারা পরিষ্কার রাখবে। আপনি যদি লাইন থাকেন, আপনি লাইন চেঞ্জ করুন, সঙ্গে ধরে রাখবেন না। যদি পাঁচ করুন চাইলে
দেখো আসছে। হ্যাঁ, যেটা করছে এইখানে ছাদ থেকে এটা 2 ফুট উপরে, অতএব ছাদের সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ছাদের উপরে একটা চৌবাচ্চ হচ্ছে এবং আপনার যে ঘরগুলো আছে তারও 2 ফুট উপরে, তাহলে মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং গোটা ছাদটা ফ্রি রাখতে পারবে। আপনার ছেলে পেলে পশু পাখি তারা কিন্তু ওর মধ্য দিয়ে ঘুরতে পারবে। আর আমরা যেটা করি, একটা ছোটখাটো টব বা একটা জায়গায় রেখে দিই, সেখানে আমরা যোগাযোগ করতে পারি না। সেই জন্য ছাদ এবং টবের সঙ্গে একটা জলের সবসময় সংযোগ থাকে, কিন্তু এখানে থাকবে না। এখানে গোটা ছাদটা আপনি চলাফেরা করতে পারেন পার্কের মতো। উপরে আপনার আর মাটি রাখবে এবং গোটা ছাদে আপনার সবজি উপর থেকে ঝুলবে। বিশেষ করে যদি একটা জ্যোৎস্না রাত হয়, খুব সুন্দর দেখবে জোনাকি আর অন্ধকার রাতে একটা জোনাকি পোকা থাকবে, চাঁদটাকে দেখা যাবে। একটা কি বলবো, একটা বেশ সুন্দর, বিশেষ করে গরমের দিনে গ্রীষ্মকালে দারুণ লাগবে এটাকে। উপর থেকে আপনার বিভিন্ন রকম, বিশেষ করে ঝিঙের লাল, ঝিঙের হলুদ ফুল ফুটছে, সেখানে ঝুলছে আপনার লাউ ঝুলছে, চাল কুমড়ো ঝুলছে, মিষ্টি কুমড়ো মাথার উপর আছে। এটা একটা আলাদা একটা, অত ছাদ নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর কি করবেন, যে জল সে আপনি যখন ডাইরেক্ট পাম্প চালিয়ে যখন, আরে কে রে ভাই, তুমি বন্ধ, তুমি বন্ধ করো না নাকি, খুলে দিয়ে চলে গেছো নাকি? যাই হোক, বন্ধ করে দেবো না, ঠিক আছে। ওকে, এই প্রোগ্রামটাকে ইয়ে করার জন্য এই ব্যবস্থাটা করেছে নাকি? ধ্রুবজ্যোতিটা কে, ফোন নাম্বার আছে, ফোন করো। বল। হ্যাঁ, যেটা হচ্ছে, তাহলে এই যে একটা ছাদকে যে ধানটাকে আমরা এমনি ফেলে রেখেছিলাম, সেখানে একটা পার্কের মতো ব্যবহার করতে পারছি। সবাই মিলে গ্রীষ্মকালে যদি একটু থাকি, সেখানে কিন্তু মনটা ভালো থাকবে। একটা কথা জানা রাখবে, মন ভালো থাকলে কিন্তু সবকিছু ভালো। যতই টাকা পয়সা থাক, মন যদি ভালো না থাকে, কোনোটাই কোনোতে কিছু হবে না। সেই জন্য মনকে শুদ্ধ এবং আনতে গেলে, একটা পরিবেশ তৈরি করতে গেলে এরকম একটা ছাদ বাগান প্রত্যেকের বাড়িতে থাকা দরকার, এবং শরীর স্বাস্থ্যের কথা, পরিবেশের কথা ভেবে। অতএব এইভাবে আমি যে পদ্ধতি, যে আধুনিক পদ্ধতি সবাই করতে পারেন, শুধু একটা আগে 44,000 টাকা 900 স্কোয়ার ফুট ছাদে আগে এটা করে নিতে হবে। সেটা সরকারি ভাবে করুন বা নিজে খরচ করে করুন, প্রত্যেকেই করতে পারেন। এখন আমার 100-র উপর শিষ্য যারা সরকারি কোনো সাহায্য চায়, যারা নিজের বাড়িতে করেছে, তারা আমার দেখে আরো আধুনিক পদ্ধতি করেছে। মাঝে মাঝে তাদের কাছে বেড়াতে যাই, মনে একটা গ্রুপ আছে, কি বীজ কিনবো কি কিনবো তারা আমাকে চায়। এখানে কিন্তু আমার এই ইকোরূপ ছাদ বাগানের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, যারা আমার এই টেকনোলজিটা তারা নিজের থেকে নিয়েছে, গভর্নমেন্টের কোনো সহযোগিতা নেই, অথচ তারা নিজে থেকে নিয়ে যাচ্ছে। এবং এটাকে যদি সরকার সাহায্য করে, মনে হয় এটাকে আরো দ্রুত বিস্তার করতে পারি এবং পরিবেশ এবং আমরা শুদ্ধ করতে পারি। যাই হোক, এবার আরেকটা ছবিতে আসবো। এবার দেখুন নিজেদের কত আনন্দ একটা ছাদ বাগান, আমি তার একটা ছোট্ট একটু ভিডিও দেখাবো। হ্যাঁ, এটা আপনি ওই সোনা বানা দেবেন, আরো সোনা বানা দেবেন, কিন্তু এই আনন্দটা পাবেন না। বাচ্চাদের কত আনন্দ দেয়, তার একটা দুটো ছবি। এই ছবিটা একটু দেখে নাও। হ্যাঁ, এই দেখুন, কারো বাড়িতে জামা নেই, এটা হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না। হয়েছে না? যাই হোক, ছবিটা পুরো দেখানো যাচ্ছে না, আসছে না। হ্যাঁ, তো এই যে একটা আনন্দ, 2 নম্বর পরে ছবিটা একটু দেখে নাও, তারপর প্রশ্ন করে যাবো। এই যে এটা দাও, ছবিগুলো ভিডিওগুলো প্রায় দিবি। হ্যাঁ, এই যে ইনিশিয়াল
আমি যে চারটে বই রেখেছি, আচ্ছা আচ্ছা, ভিডিও করছো? না না, ভিডিও করছি। এতে একটা কি দাও, ওটা হচ্ছে আমাদের পাবলিশার, আমার যে বইয়ের পাবলিশার। আপনি কি দাও, আমার ছবিগুলো একটু দেখা দাও, সব ছবিগুলো। দেখুন দেখুন, কালো বলতে সুন্দর দেখতে। যাই হোক, এবার আমরা যে ব্যাপারটায় যাব, সেটা হচ্ছে এই যে কতক্ষণ হলো, 1 ঘন্টা 20 মিনিট যে বক্তব্য রাখলাম, তাই তো? প্রশ্নটা করবো করে তাহলে। হ্যাঁ, এখন আমরা আর আপনার 25 মিনিট সময় আছে। আজকের এই যে বক্তব্য নিয়ে আমি একটা খরচ খরচা দেখালাম। প্রথমে 44,000 টাকা আপনার ফেন্সিং, মাটি প্লাস ওই স্ট্রাকচারটা তৈরি করতে লাগবে। এবার কার কতটা ছাদের সাইজ আছে সেটা তো আমি জানি না। এটা হচ্ছে 10 স্কোয়ার ফুটের একটা ছাদের জন্য এই খরচ 44,000 টাকা মতো। স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে কত, 37,000 টাকা কত টাকা, মাটির জন্য 5,000 টাকা, আর ফেন্সিং এর জন্য 3,000 টাকা, মোট 44,000 টাকা খরচ। এইবার এটা হচ্ছে প্রথম দিকে একটা খরচা। তারপর প্রতি বছর খরচাটা হচ্ছে ওই 11,000 সামথিং। এবং আমি পেট বার্ড এনিমেল, তারপর হচ্ছে আপনার সবজি থেকে কত আপনার পাচ্ছি 36,000 সামথিং। 36,000 টাকা একটু বেশি। সেটা থেকে যদি 11,000 টাকা মাইনাস করি, আমি বছরে 25,000 নেট প্রফিট 25,000 টাকা পেতে পারি, অর্থাৎ মাসে 2,000 টাকার উপরে। এটা কম কিসে, এবং পরিবেশকে একটা ভারসাম্য পুরোটা করবে, অক্সিজেন দেবে, এটা সবার জন্য উপকার করবে। আমরা ওই একজনকে একই চাউনি উপকার করি, এটাও পাবো উপকার। একটা পরিবেশকে আমাদের ভবিষ্যৎ বাঁচার জন্য করছি, অক্সিজেন দেওয়া হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে ওয়াইল্ড বার্ড গুলো আছে, তাদের জন্য একটা আশ্রয়স্থল দিচ্ছি, তাদের কিছুটা খাবার জোগাচ্ছি। হনুমানের জন্য একটু বাড়িতে আসছে, একটু কত লোক আসে, কিন্তু ওদের তো জায়গা যাবে নেই, ওদের 2 বিস্কুট 2 প্যাকেট বিস্কুট খাওয়ার কি অসুবিধা আছে? কারণ ওরাও তো আমাদের মধ্যে একটা প্রাণী, এখানে বেঁচে থাকার অধিকার ওদের আছে। এইভাবে আমরা একটা পরিবেশকে, অর্থাৎ সবাই বাঁচার জন্য একটা ছাদ বাগান যদি করি, বাড়ির বাচ্চাদের জন্য, বাড়ির মেয়েদের জন্য একটা সুখকর খবর, এবং সবজি কেনার জন্য প্রতিদিন বাজারে ব্যাগ নিয়ে যেতে হবে না, সেটা কিন্তু আমরা সুরক্ষা করতে পারি। যাই হোক, এই বিষয়ের উপর আমি যে বক্তব্য দিলাম কেমন লেগেছে জানাবেন। আর এখন যে 20-25 মিনিট আছে, কারো কোনো প্রশ্ন হলে জিজ্ঞেস করতে পারেন। আপনার ডাকলিয়ে চ্যাট বক্স আছে, ওই চ্যাট বক্সে বেশ কয়েকজন কোশ্চেন দিয়েছে, ওখানে আপনি দেখতে পাচ্ছেন চ্যাট বক্সটা, ওইখানে নিচে ওখানে কি লোকের ছবি আছে, ওখানে 37 টাকা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সবজির জন্য টবের মাপ কি হলে ভালো? একটা টবে কি একটা গাছ ভালো হবে? আগে বীজ থেকে গাছ বানিয়ে পরে অন্য টবে ট্রান্সফার করলে ভালো। ভালো বীজ পেতে গেলে বেশি দাম দিয়ে পুরো প্যাকেট বীজ কিনতে হয়। ছাদ বাগানের টবের জন্য একই সবজির অনেক বীজ দরকার পড়ে না। এই সমস্যার সমাধান কি? অল্প সংখ্যক কিন্তু ভালো বীজ কোথায় পাবো? শামুক কিভাবে নিয়ন্ত্রণ করব জানালে খুব উপকৃত হব। এই প্রশ্নগুলো এসছে, তাই তো? তা প্রথম যে প্রশ্নটা এসেছে, সবজির জন্য টবের মাপ কি হবে? এবার টব, আপনি ফুলের যেগুলো টব, সেগুলো যেটা আমার মাঝারি বাজারে পাই, ওটা মনে হয় কত, আপনার মনে হয় ওই যেটা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার। হ্যাঁ, সেইগুলো ফুলের জন্য ঠিক আছে, কিন্তু ফলের জন্য কিন্তু আমাদের মোটামুটি 1.5 ফুটের, অর্থাৎ যেগুলো যে গরুর খাবারের জন্য যে সিমেন্টের পাতলা, এগুলো ফলের জন্য খুব ভালো হবে। এমনকি আপনি যেগুলো টিন লোহার পাওয়া যায়, ওগুলো অনেকে তৈরি করে নেয়, ফলের জন্য একটু বড় টব দরকার।
আর আমি যেটা বলেছি যে 5টা টব, এগুলো কিন্তু একটা সাইজ আছে, ছোট সাইজ, মাঝারি সাইজ, আমার 5টা বড় গরুর পাত্র নিয়ে আজকে 11 বছর ধরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেমন ছিল তেমন আছে। যেগুলো যে বিক্রি হয় 200-250 টাকা করে দাম, এই টবগুলো ফলে সবজি বা ফলের জন্য খুব ভালো, কিন্তু ফুলের জন্য আপনি যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গা বারবার সরাবেন, যাতে ওই 4-5 কেজি মাটি ধরে, সেটা হচ্ছে ওই 25 থেকে 30 সেন্টিমিটার আপনার ইয়েটা হবে, কি বলবো, ব্যাসার্ধটা হবে 20 থেকে 25 সেন্টিমিটার। সেই টবগুলো ফুলের জন্য ঠিক আছে, অন্য টবে ট্রান্সফার করলে ভালো। হ্যাঁ, আগে যদি বীজ থেকে চারাটা আলাদা করে তৈরি করে নেন, তাহলে সেই বীজটা জার্মিনেশন হলো না, কতটা হেলদি হলো সেটা আপনি অল্প জায়গার মধ্যে জানতে পারছেন। কিন্তু একটা মেন জায়গায় যদি আপনি লাগান, আর একটা যে সময় বাঁচবে, চারাটা আলাদা তৈরি করলেন, সেই চারাটা থেকে অঙ্কুর হলো, দুটো পাতা হলো, সেখান থেকে সে একটা অল্প জায়গায় আপনি খাদ্য মেনটেন করতে পারবেন, জল মেনটেন করতে পারবেন, তার ছায়া দরকার হলে ছায়া মেনটেন করতে পারবেন অল্প জায়গার মধ্যে। সেইটাকে চারাটা করে যদি মেন জায়গায় লাগান, এই যে যেটা বললাম, সেটা কিন্তু সবচাইতে ভালো। ডাইরেক্ট, বিশেষ করে লতানো গাছগুলো যেগুলো আছে, সেগুলো আপনি ডাইরেক্ট বীজ পুঁততে পারেন। একটা জায়গায় একটা বীজ পুঁতবেন না, অন্তত 2টো বীজ পুঁতবেন, কারণ জার্মিনেশন সবগুলো নাও হতে পারে। ছাদ বাগানের টবের জন্য একই সবজির অনেক বীজ দরকার হয় না, এটা একটা সমস্যা। অনেকে যেহেতু বীজগুলো বেশি পরিমাণে আপনার ব্যাগে থাকে, ওরা বিক্রি ওভাবেই করে, একটা দুটো বীজ বিক্রি করে না। সেজন্য পরিচিত একটু লোকের সঙ্গে, সেটা আমাদের যে কৃষি দপ্তর আছে, সে এটির সঙ্গে কথা বলবেন, এমনকি প্রথম যে তাদের সঙ্গে সমাধানটা করার চেষ্টা করবেন। তারা অনেক সময় নিজেও বিক্রি করে, সেই দোকানদারের সঙ্গে কথা বলে করবেন। সাধারণত আমাদের বিক্রি করার সরকারিভাবে কোনো নির্দেশ নেই, সাধারণত প্যাকেট হিসেবে কেনার কথা। কিন্তু তার সঙ্গে যদি একটা মনের সম্পর্ক, আর্থিক সম্পর্ক যদি করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে। সরকারি ভাবে এই সমস্যার সমাধান কোনো মতেই করা সম্ভব নয়। এটা হচ্ছে হৃদয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবে, তাহলে কিন্তু এই বীজের সমস্যার সমাধানটা করতে পারবে। শামুক কিভাবে নিয়ন্ত্রণ করবে? এই শামুক অনেক সময় হয় কি, জমিতে থাকে, জমিতে থাকলে তারা করে কি, গাছে উঠে তার পাতা খেয়ে নেয়। এটার জন্য বেশি কিছু লাগবে না। যদি আপনার মাঠে থাকে, তাহলে জমির চারপাশে আমাদের যে কার্বোফোরম 3G বা 4-এর ডাল আছে, সেগুলো চারপাশে দিনের ভিতরে দেওয়া দরকার নেই। অথবা আপনি ওই যে গাছটায় উঠে প্রতিদিন খাচ্ছে, সেখানে কি করবেন, একটু গোল করে বেঁধে দেবেন ওর গাছে, অন্তত 2 ফুট 3 ফুট উপরে গোল করে বেঁধে দেবেন, তাহলে শামুকটা ওটা বেয়ে উঠতে পারবে না। সেটা যদি মোটা করে দেন, কারণ এমনকি ইঁদুরও উঠতে পারবে না। তো এইভাবে আপনি ওটাকে নিয়ন্ত্রণ করবেন। অরিজিনাল ওয়াশ ডিকম্পোজার কোথায় পাবো? নিজে বাড়িতে তৈরি করে নিতে হবে অরিজিনাল ডিকম্পোজার, আর বা কোনো জায়গা থেকে যেখানে যারা গরু বসে 2-3 বছরের পুরনো গোবর সার আছে, সেটা আপনি কালেক্ট করে নিজের বাড়িতে একটু শুকিয়ে তারপর ব্যবহার করবেন। এটা নিজেকে একটু খোঁজ খবর নিতে হবে। সেজন্য যেখানে যেখানে গরু বসে সেই সব জায়গাগুলো খুঁজতে হবে। আর একটা কথা এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কাঁচা গোবর কিন্তু আমার চাষের পক্ষে খুব একটা ভালো নয়। কারণ কাঁচা গোবর যদি দেন, সেগুলো পচবে, গাছের শিকড় নষ্ট হবে, এমনকি সেখানে পোকামাকড় বাসা বাঁধবে। সেই জন্য পচা গোবর, শুকনো গোবর, পচা গোবরটা শুকিয়ে, সেখানে বিভিন্ন ছত্রাক থাকতে পারে, শুকিয়ে তারপর আপনি চাষের কাজে ব্যবহার করবেন। কারণ সেইখানেই আপনার জল দেওয়ার ক্ষমতাটা বাড়বে, এবং যে গাছের যে খাবারটা থাকে সেটাকে এডিবেল আনতে গেলে সেই জীবাণুর পরিমাণটা দ্রুত গতিতে বাড়ে। সেই জন্য যে আপনি গোবর সার, সেটা পুরনো হলে ভালো, পচানো হলে ভালো। পরে মাটির পিঁপড়ে, মাটির পিঁপড়ে, আর হচ্ছে এই বেগুন, আর তোমার হচ্ছে পেঁপে গাছে যে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে আমরা মিলিবাগ বলছি। এই মিলিবাগে খুব সমস্যা, বিশেষ করে বেগুন গাছে আর হচ্ছে পেঁপে গাছে, যেটা আমরা দোয়ে পোকা বলছি। এই দোয়ে পোকার আমাদের বাজারে একটাই ওষুধ পাওয়া যায়, আবার ওষুধ আছে, কিন্তু এটা সবচাইতে আমি দেখেছি পরীক্ষামূলক ভাবে আমার বাড়িতে ব্যবহার করি। সেটা হচ্ছে, এই বলছিলাম না যে অনেক সময় জৈব উপায়ে করা যায় না, এই 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 পোকাটা নিয়ন্ত্রণ করতে গেলে
যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে থায়োমেথক্সাম বলে একটা ওষুধ আছে। এটা প্রতি 5 লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করতে হবে, এবং এর সঙ্গে প্রতি লিটার জলে 5 গ্রাম করে ডিটারজেন্ট পাউডার, যেটা আমরা সার্ফ জামা কাপড় কাচি, তাহলে 1 লিটার জলে 5 গ্রাম ডিটারজেন্ট পাউডার অর্থাৎ সার্ফ, আর একটা হচ্ছে তোমার যে 0.2 গ্রাম হচ্ছে থায়োমেথক্সাম। যেটা একটানা নামে বাজারে পাওয়া যায়, এইটা গুলে স্প্রে করতে পারেন। এটা হলো দোয়ে পোকা। এবার পিঁপড়ে, এই যেখানে দোয়ে পোকা থাকবে সেখানে কালো পিঁপড়ে গুলো আসবে। এই কালো পিঁপড়ে গুলো আসলে সেখানে একটু প্রথম হচ্ছে নিয়ন্ত্রণ করতে গেলে বাজারে জৈব পাওয়া যায়, কিন্তু রাসায়নিক ভাবে যদি নিয়ন্ত্রণ, ফিপ্রোনিল বলে একটা ওষুধ আছে, যেটা আর্জেন্ট বা রিটেল নামে পাওয়া যায়। প্রতি লিটার জলে 2 ml লিকুইড হিসেবে পাওয়া যায়, গুলে স্প্রে করবেন। আর যেখানে যদি ইঁদুরে পিঁপড়ে বাসা করে সেখানে হচ্ছে প্রতি লিটার জলে 5 ml গুলে স্প্রে করবেন, তাহলে কিন্তু বিশেষ করে লাল পিঁপড়া মরে যাবে। এই যে ইঁদুর নিয়ন্ত্রণের ব্যবস্থা, ইঁদুর না সরি পিঁপড়ে, লাল পিঁপড়ে কালো পিঁপড়ে নিয়ন্ত্রণের ব্যবস্থা। আর সবথেকে দোয়ে পোকা নিয়ন্ত্রণটা কিন্তু বেরিয়ে পড়েন। দোয়ে পোকা যদি লেগে থাকে আপনার পেঁপে গাছেরও সর্বনাশ, আপনার বেগুন গাছেরও সর্বনাশ। সেই জন্য থায়োমেথক্সাম তার সঙ্গে সার আপনার ডিটারজেন্ট পাউডার মিশিয়ে স্প্রে করুন, একবার স্প্রে করুন। তার ঠিক যদি আবার 2-4টা থাকে 7 থেকে 10 দিন পর আর একবার স্প্রে করুন। প্রশ্ন এখানে করেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি তারপরে কয়েকটা আমি বলে দিচ্ছি, সকলে হয়তো আমার মনে নেই। প্রথম হচ্ছে পেঁপের ক্ষেত্রে ক্যারিনা, পেঁপের ক্ষেত্রে ক্যারিনা লিখে রাখো। এখানে দুটো দোকান থেকে এখানে আরো অনেক দোকানে পাওয়া যেতে পারে। আমি একটা দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে তারকেশ্বর, তারকেশ্বরে ওটা হচ্ছে কুচুয়া চাপা টাকা কাশি জানা, আর হচ্ছে নির্মল জানা, ঠিক আছে। 2 নম্বর অ্যাড্রেসটা আপনাদের দিচ্ছি। হ্যালো, আছেন লাইনে? 2 নম্বর হচ্ছে কৃষ্ণনগর। এটা আমি পরে পাঠিয়ে দেবো। আমার ওই যে একটা গ্রুপ আছে ইকো হাতবাগান, ঠিক আছে, ওখানে দেওয়া আছে। সেটা হচ্ছে কৃষ্ণনগরে, যেখানে হচ্ছে নামটা হচ্ছে নিউ নদিয়া নার্সারি, সন্ধ্যা মাঠপাড়া। এটা যে মালদিয়া রুট, ঠিক ঘূর্ণি, কৃষ্ণনগর নদিয়া। ফোন নাম্বারটা দেবপ্রসাদ ব্যানার্জি, ফোন নাম্বারটা লিখে দিতে পারেন। সেটা হচ্ছে 9434120140। এই নাম্বারটা আপনি লিখে দিতে পারেন। আর চাপাডাঙ্গায় যে ফোন নাম্বারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। চাপাডাঙ্গা, চাপাডাঙ্গার যে ফোন নাম্বারটা আছে সেটা আপনারা নিতে পারেন। প্রথম হচ্ছে কাশি জানা, এর নাম্বারটা, ফোন নাম্বারটা কই, লিখুন 9733787187, 9733787187। এটা হচ্ছে কাশি জানা। এরা আরেকটা নম্বর নিন, নির্মল জানা। এদের সঙ্গে এই আধুনিক বীজগুলো পাবেন। এটা মানে আরো অনেক জায়গা পাবেন, আমার যেটুকু জানা আছে আমি সেটুকু বলছি। এদের থেকে আমি বীজগুলো সংগ্রহ করি, কারণ চাষ করতে গেলে বীজটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর ছাদ বাগানে আপনার অল্প গাছ থাকবে, ভালো ফসল পেতে গেলে আপনার বীজ এবং চারা কিন্তু সঠিক হওয়া যায়, নাহলে কিন্তু পাবেন না। এর নাম্বারটা হচ্ছে 9474, একটু লিখে নেবেন, 9474751834, 9434751834। একটা কৃষ্ণনগরের ফোন নাম্বার এবং মালিকের নাম দিলাম। আর চাপাডাঙ্গা যেখানে পাওয়া যায়, এখানে নার্সারি আছে এদের, এখান থেকে আমি নারকেল গাছ লাগিয়েছি। মালয়েশিয়ার আমার 2.5 বছরের নারকেল ধরেছে, আমার বাড়িতে গেছে, ঠিক আছে। ঠিক আছে, তো দুটো ফোন নাম্বার, দুটো দোকানের নাম দিলাম। একটা হচ্ছে নির্মল জানা আর একটা কাশি জানা।
যাক আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবার পেঁপে হচ্ছে এই ভ্যারাইটিটা হচ্ছে, নারকেল হচ্ছে মালয়েশিয়ান 2.5 বছরে আপনার নারকেল আসবে, ডাব হবে। আর রুদ্রাক তোমার হচ্ছে আর একটা হচ্ছে আপনার কি বলবো, হ্যাঁ মালয়েশিয়া, যেটা হচ্ছে মালয়েশিয়ান, এটা কিন্তু 2 বছরে 2.5 বছরে ঠিক নারকেল আসবে, আপনি 2 বছর 7 মাসে আপনি ডাব খেতে পারবেন। আর হ্যাঁ কাঁঠালের যেটা হচ্ছে রুদ্রাক্ষ বলে ভ্যারাইটি আছে, এটা কিন্তু হয়তো এটা কিন্তু 1-1.5 বছরে আপনি তোমাদের এসব খেতে পারবেন। হ্যাঁ সেটাই তো বলছি, এই দুটো জায়গার নাম তো বললাম, আরো নার্সারি থাকতে পারে আমার জানা নেই যেখানে এগুলো পাবেন কিনা, ঠিক আছে। আমি একটা কৃষ্ণনগরের কথা বললাম। হ্যাঁ আমি জানি না, আমি জানি না বলে আপনাকে বলছি, আমি এই দুটো জায়গা জানি আর কি। পাওয়া যাবে না কেন, বল দিতে হবে, ঠিক আছে। শুনুন, আমার এই ইকো ইকো রূপগাছের উপর একটা বই লেখা আছে মার্কেটে। হ্যাঁ ইকো রূপটা কিচেন গার্ডেন, বইটা একটু দেখে দাও। বইটা যে বইটা আছে মার্কেটে একটু দেখে নিন, 4 খানা বই লেখা আছে এই চাষিদের জন্য। এবং এখন যেটা হচ্ছে আমি একটু কবিতা লিখি, সেই কবিতার মাধ্যমে বাংলাদেশ ভারত সব জায়গায় আমার কবিতা এই এই কৃষি সম্মান হচ্ছে, এবং একটা কবিতা লিখলে 150টা পত্রিকায় চলে যাচ্ছে, সবাই পেয়েছে। যেটা বইটা একটু দেখে দাও, যেটা যে বইটা আপনারা কিনলে সমস্ত এই যে দেখুন, এটা নাম হচ্ছে ইকো রূপ কিচেন গার্ডেন। হ্যাঁ এই বইটায় আপনি পাবেন, এবং সব রকম ফুল ফল সবজি চাষ পেতে গেলে আর একটা বই আছে, এরপর আর পরের বইটা দেখাও। এইটা হচ্ছে একটা বই ইকো রূপ কিচেন গার্ডেন, পরের বইটা দেখাও, এটা ইংলিশে লেখা আছে। চলো হ্যাঁ, তারপরে দেখুন যে বইটা আপনারা পাবেন, হ্যাঁ এটা না, আরেকটা বই, আরেকটা আধুনিক কৃষিকতা, এটা হচ্ছে প্রথম বই, 2014 সালের 20 জানুয়ারি বেরিয়েছিল। এখানে ধান আলু পাট ফুল ফল শাকসবজি সমস্ত কিছু এটা দাম পাবে, ঠিক আছে। এটা মেহনতি প্রকাশনী করেছে, এটা হচ্ছে কলেজ স্কোয়ার অর্থাৎ কলকাতা কর্পোরেশনের পিছনে একটা দোকান আছে, উনি কিন্তু এই বইটা প্রথম 2014 সালে পাবলিশ করেছিল। সমস্ত চাষির জন্য, হাত চাষির জন্য, মাঠে চাষির জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বই হচ্ছে আধুনিক ধান চাষ, এটা ধান চাষের ক্ষেত্রে। আর 3 নম্বর বই হচ্ছে কবি, 4 নম্বর বই যেটা মানে কি কবিতার বইটা, এইটা হচ্ছে কবি সবার একান্ত আপন। এখানে 6টা ভাগ করা আছে, একটা কৃষি ভাগ আছে যেখানে ফুল ফল চাষ কবিতার মাধ্যমে ছবির মাধ্যমে দেওয়া আছে। সেই জন্য বইটা আপনি সবার একান্ত আপন। অনেক আমাদের বড় বড় লেখক সব বিষয়ে কবিতা লিখেছেন, আমি 2-4টা লিখেছি, কিন্তু যে জিনিসটা সবাই দিতে পারেননি আমি কিন্তু সেই জিনিসটা দিয়েছি, যে সবাই একটু ফুল ফল সবজি চাষ করে সেইগুলো কবিতার মাধ্যমে দিয়েছি। যেমন আপনার বাড়িতে যদি দুটো গাঁদা ফুল গাছ থাকে, সেটা কি করে পরিচর্যা করবে সেটা কবিতার মাধ্যমে দেওয়া আছে। আপনার বাড়িতে একটা আম গাছ আছে, সেটা কবিতার মাধ্যমে একটা কবি হচ্ছে একটা ভাব রস পাবে এবং সেটাকে ট্রিটমেন্ট করতে পারবে। যদি একটা পেয়ারা গাছ থাকে, একটা পেঁপে গাছ থাকে, একটা ঝিঙে গাছ থাকে, লাউ গাছ থাকে, এরকম 47খানা কৃষি বিষয়ক কবিতা আছে। সেই জন্য আমার এই বইটার নাম দিয়েছি একান্ত আপন নয়, সবার একান্ত আপন। যে কৃষি সেও বইটা ভালো লাগবে, যে প্রেম সেও পাবে, যে প্রকৃতি ভালোবাসে সেও লাগবে, যে শিক্ষামূলক একটা আত্মকাহিনীর গর্ব আছে সেখানে পাবেন, সাদার গর্ব আছে। সেটা বইটার নাম দিয়েছি প্রথম কবিতার বই। 2019 সালে 20 অক্টোবর আমার বেরিয়েছে। আর লকডাউনের জন্য বই আর বার করতে পারিনি, সেটা বইটার নাম দিয়েছি সবার একান্ত আপন। যাই হোক, আমি একটা আমার এই আজকে চাই ছাদ বাগান এই নিয়ে একটা কবিতা আমার লেখা আছে। আমি আজকে সেই কবিতাটা, 2 মিনিট আছে, আর কারো প্রশ্ন আছে? মাটিটা আমি ওরকম ভাবে চেঞ্জ করি না, কতটা উচিত আমি সেটা বলতে পারবো না। মাটি আমি চেঞ্জ করি, আমি আগেই বলেছি আমার বক্তব্যের মধ্যে, যদি একটা লাউ গাছ বা কুমড়ো গাছ যদি সে বয়সী হয়, দেখা যায় এই গাছটা 15 দিন বা 1 মাসের বেশি আর আমার ফল দেবে না। হ্যাঁ তখন আমি করবো কি, আমি প্লাস্টিকের একটা টবে সেখানে সার মাটি দিয়ে আমি যদি অন্য কোনো গাছ লাগাতে চাই সেটা চারা তৈরি করতে পারি, বা ওর পাশে দুটো বীজ দিয়ে একটা চারা তৈরি করলাম।
তারপরে যখন ওই গাছটাকে যদি আমি তুলে দিই তখন ওখান থেকে 1 বা 2 দুই বস্তা সব মাটি আমি তুলে দেবো, দিয়ে আমার আগে থেকে তৈরি করা যে মাটিটা যেটার মধ্যে চুন মিশানো আছে, আমার পোল মিশানো আছে, 1-2 মাস ধরে বস্তায় রাখা আছে, সেখানে ওই মাটিটাকে তুলে দিয়ে ওটাকে দিয়ে দেবো। যে মাটিটাকে তুললাম সেইটা আবার রোদে শুকিয়ে গুঁড়ো করে সেখানে সঙ্গে চুন, হ্যাঁ, তারপরে যে অন্যান্য দ্রব্য পদার্থ সমস্ত দিয়ে ওই মাটিটাকে আবার বস্তার মধ্যে রেখে দেবো। এবার মাটিটা আপনি চিনেন না কি ওই মাটিটা আমি বুঝতে পারবো না, মানে এইভাবে আমি যদি ব্যবহার করি, হাইজেনিক করে ব্যবহার করি, এতে পুরো মাটি নামানোর দরকার নেই। যখনই কোনো একটা গাছ হবে সেখান থেকে 1-2 বস্তা মাটি সরিয়ে দিয়ে ওই গাছটাকে বাঁচিয়ে ওখানে আবার 2 বস্তা মাটি দিলাম। এইভাবে আমি অর্গানিক করবো, পুরো মাটি একসঙ্গে নামার কোনো প্রয়োজন নেই। বলুন। না, ওটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, ওটা আরো ভালো হয়। আর সিমেন্টের কথাটা এই জন্য বলছি, এটা তো কম খরচা হয়, ওটা তো বেশি খরচা হবে। না, ফলের পেঁয়াজে খুব একটা কাজ হয় না, আমি দেখেছি ওখান থেকে। হ্যাঁ, যেগুলো ফল আছে তো ওদের ফাঁকা থাকে, ওখান থেকে মাটি ফাটি বেরিয়ে যায়, ওটা ফাঁকটা নোংরা, ওটা আমার বাড়িতে দুটো আছে, সমস্যা আছে। প্লাস্টিক দিলে অতটা ভালো হয় না, শুধু সিমেন্টের টবই সবচেয়ে ভালো পার্মানেন্ট। 200 টাকা নিলেও তাতে কিন্তু অনেকদিন দীর্ঘদিন যায়, ওইটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এইটা কিন্তু আপনার কাজকর্ম করতে সুবিধা। আমি যেটা দেখেছি আমার বাড়িতে দুটো আছে, কিন্তু ওটা ভালো করে মেনটেন করতে পারি না, ঠিক আছে। ওই 200 টাকা নিলেও আমার যদি 10 বছর ধরে 100 টাকা, যদি আমার 200 টাকা দাম হয়, আমার যদি 10 বছর, আমরা তো এই লোকালি কিনি আগে হচ্ছে যেগুলো সিমেন্টের জিনিসপত্র রাখে, ঠিক আছে। না, ওগুলো করতে পারে, ওগুলো একটু হ্যান্ডেলিং করে একটু সমস্যা। আপনি এলাকায় নিতে পারবেন, কারণ ওই নোংরা জল পরে বেশিক্ষণ জল ধরে না, গাছটা জল, ওই টবটা বেশিক্ষণ জল ধরে রাখতে পারে না, বুঝেছি। ঘন ঘন জল দিতে হয়, এটা হচ্ছে প্রবলেম। কি যাক, আমি ওটা দেখিনি, আমার অভিজ্ঞতা নেই, এটা দেখতে হবে, আমার ওটা দেখার নেই, আমি হ্যাঁ, আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। আপনি খুব ভালো লাগলো আমি মাত্র আচ্ছা, আমার বাড়িতে অবশ্যই প্রচুর পেট রয়েছে। আমি নিজে ভাবি কম্পোস্ট নিজের বাসায় সেই কম্পোস্টটা দিয়ে আপনার অনেক সারগুলো আমি নিজে বানাই। অনেকদিন ধরে করছি, কিন্তু আমার বাড়ি এতদিন কনস্ট্রাকশন হয়ে গেছিল, আমি ওই দুহাত ব্যাগ করে ওর মধ্যে প্রোগ্রাম দিয়ে সবজি এবং ফলের গাছ আছে হচ্ছে মোটামুটি সবই। কিন্তু আমার মেন প্রবলেম হচ্ছে বাড়ির ছাদে দেখতাম যেমন বয়ে কিছু পড়াশোনা নিয়েছি এই সিস্টেমের মধ্যে আছে, তো ইঁদুরের এত মানে এত যন্ত্রণা ছাদের উপর, ওদেরকে আমি কোনোভাবে মাছ দিয়ে বা কোনো কিছু দিয়ে রাখতে পারছি না, কারণ মুরগি এবং কোয়েলের যে খাবার থেকে কিছু খাবার ওরা যে ওরা পরীক্ষায় খাবার খেয়ে আপনি এখানে যত টেস্টি বা জিঙ্ক ফসফেট জিনিসগুলো দিয়ে বলে ইঁদুর মারা কোনোভাবে নিয়ন্ত্রণটা খুব কষ্টকর ব্যাপার। যত বাড়বেন তত বেশি হবে। একমাত্র পৃথিবীতে প্রাণী ইঁদুর যে স্বয়ং সক্রিয় ভাবে সে বাচ্চা দিতে পারে, ঠিক আছে। এরকম 9 মাস 10 মাস ওয়েট করার কোনো ব্যাপার থাকে, ঠিক আছে। সেই জন্য এমনকি দেখবেন এফসিআই যে কোথাও থাকে, কোথাও ফাঁকা নেই, সেখানে ইঁদুর দিয়ে বাসা বাঁধে, এখানে খেয়ে ছেলেপেলে তৈরি করছে। ওরা যদি দেখে ওদের বংশ আস্তে আস্তে কমে যাচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে ওরা বাচ্চা তৈরি করতে পারে। একমাত্র প্রাণী কোনো জিনিসকে সেই জন্য ওদেরকে একটু ভয় দিতে হবে, আতঙ্ক সৃষ্টি করতে হবে, যেটা আমি প্রথমেই বলে গেছি। ইঁদুর মেরে কোনোদিন কন্ট্রোল করতে পারবে না, কারণ ও জনসংখ্যা এত দ্রুত হারে বাড়াতে পারে, ঠিক আছে। একটা মানুষের বাচ্চা হতে গেলে
হ্যাঁ, প্রেগনেন্ট হওয়ার পর 8 9 মাস 10 মাস লাগে, কিন্তু ওদের ওরকম 9 মাস 10 মাস না, ওরা আগে থেকেই থাকে। ওরা যদি চায় তোমাদের মধ্যে বাচ্চা তৈরি করে বাচ্চা তৈরি করে দেবে, একমাত্র প্ল্যান। একটু যদি আমাকে মনে হয় একটা ওই যে আমি বললাম তো আগে, প্রথমে ওইগুলো দিয়েছে ইঁদুর হয়, বুঝলেন? সবজি খাওয়ার ক্ষেত্রে আমি দেখেছি। হ্যাঁ, এবার ইঁদুরে মা অনেকগুলো বলেছে, বিড়াল বিড়াল এগুলো পুষতে হবে, প্যাঁচা প্যাঁচা এগুলো পুষতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর যেটা আমি প্রথমেই আমার বক্তব্য বলে গেছি, যে প্রথম একটা যদি ধরুন কচি বেগুন বা আলু দিয়ে, তারপর সেইটা বেগুন ওখানে রাখুন, রেখে ওইখানে প্রথমে ওকে মিষ্টি মিষ্টি দিয়ে জল খাওয়ার ব্যবস্থা করতে হবে, জল খাবে, তারপর আলকাতরা দিতে হবে। আলকাতরা ওটার সঙ্গে মিশিয়ে দেবে, ওর গোপে আলকাতরা লেগে যাবে। আলকাতরাটাকে ও মোছার জন্য বিভিন্ন শক্ত জায়গায় ঘষাঘষি করবে, বললে মুখে ঘা হয়ে যাবে। আর ইঁদুরের যদি ঘা হয়ে যায়, সেই ইঁদুর আর বাঁচে না। বুঝতে পারছেন? এবার ওই ইঁদুরে ঘা মুখটা যদি এসে যায়, তখন অন্য ইঁদুর ভয় পেয়ে যাবে, আপনার মধ্যে ইঁদুর পাওয়াবে। বোঝাতে পারলাম? এটা আমি বক্তব্য আপনি শুনেননি। আমি আরেকবার ট্রাই করবো। হ্যাঁ, যাই হোক, আমি আমার ছবিগুলো একটু দেখো। এটা আমার ছাদ বাগানের ছবিগুলো একটা একটা করে দেখাচ্ছি একটু, দেখো। যেগুলো আমার সাতখানা ছবি আজকের জন্য আমি প্রিপেয়ার করেছি, আরো অনেক ছবি আছে, একটু ছবিগুলো একটু দেখে নিন। প্রায় বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছি, তো আর আমি কবিতা দিয়ে আমার নিজস্ব লেখা কবিতাটা দিয়ে আমি শেষ করবো। 12:30 বাজে, আর 10 মিনিট এক্সট্রা নিয়ে নিচ্ছি। যাক, ছবিগুলো একটু দেখে নিন। এটা আমার নিজের বাড়ি তৈরি, আমি ছবি এর জন্য রেকমেন্ড করেছি। আস্তে আস্তে একটা একটা করে দাও। প্রথমে আপনারা আমার ছাদ বাগানটা দেখলেন, ওর একটা বই ইকো রুপটপ কিচেন গার্ডেন। হ্যাঁ, এই যে বাচ্চারা খেলছে, এটা কি করে আমার এই ইকো রুপটপ কিচেন গার্ডেন করলে কি কি হবে। সাপ্লাই ব্যালেন্স নিউট্রিশন, কুলিং এফেক্ট আছে, তারপরে হারভেস্টিং এ সোলার এনার্জি দেবে রুট গাছকে, ডেভেলপমেন্ট নলেজ বাড়াবে, স্কোপ ফর ফিজিক্যাল লেবার, সেভ টাইম অ্যান্ড এক্সপেন্ডিচার বাঁচাবে। এই যে এই এতগুলো বুঝতে, তারপরে চলো, তারপরে এই যে ছাদ বাগানে তৈরি করা আছে, ছাদের উপরে, ছাদে কিন্তু মাটি নেই, ছাদের উপরে মাটি আছে। তারপরে চলুন, এই যে পুরো, তারপরে আছে যে প্ল্যানিং, আর একটা খরচা করতে, এই যে 44 আমি একটা 36,000 টাকার একটা এস্টিমেট প্ল্যান দিয়েছি। তারপরে চলো, হ্যাঁ, এই যে জৈব সার তৈরি, দেখুন আলাদা করে বস্তা গুঁড়ো করে রাখা আছে। যখন একটা লাউ বা কুমড়ো বা ঝিঙে গাছ তৈরি করবো, সেখান থেকে শিকড় সহ 1-2 বস্তা মাটি ওই গাছের গোড়া থেকে তুলে নিতে হবে। তারপর যে একটা 1 বা 2 মাসের যে 1 মাসের যে চারাটা আছে, ওই মাটিটা তুলে এই যে বস্তা থেকে গোবর সার, দোআঁশ মাটি, খোল মিশানো, চুন মিশানো মাটি আগে থেকে তৈরি করা আছে, এই মাটিটা ওইখানে দিতে হবে। তাহলে ওই আগের যে গাছটা ছিল 2 বস্তা মাটির মধ্যে সরিয়ে দিলাম, নতুন মাটিতে দিলাম, তাহলে মাটিটা কি আমার ট্রান্সফার হলো না? ঠিক আছে, চলো। এই যে ওর সঙ্গে জৈব কেঁচো সার যুক্ত মাটি যে দেওয়া হচ্ছে মিশিয়ে, তারপরে হ্যাঁ, তারপরে চলো মেয়েদের একটা কাজের জায়গা তৈরি। এই দেখো, মাঝে মাঝে ওই চৈত্র বৈশাখ মাসে মাচাটাকে রিপেয়ারিং করতে হবে নতুন করে, কারণ বর্ষাকালে করা যাবে না, চৈত্র মাসে একটু গাছপালা কম থাকে, এই সময় আবার এই যে আপনার খুঁটিটা দেখতে পাচ্ছি না তো, এই এখানে যে 6 ফুট যে, হ্যাঁ এই যে, হ্যাঁ ফার্স্ট যে এই যে খুঁটিগুলো এখানে পোতা হয়েছে, এর সঙ্গে এই যে চিলেকোঠার সঙ্গে মাচা দেওয়া হয়েছে, লাইন সুতো দিয়ে বেঁধে দেওয়া আছে। এই যে নতুন করে রিপেয়ারিং করতে হবে চৈত্র বৈশাখ মাসে, কারণ ওই সময় একটু গাছপালা কম থাকে, বর্ষাকালে সমস্যা আছে। আর এটা না করলে সমস্যা আছে, মানে এর উপর উঠে সবজি ফবজি পারতে হয়, বা এই যে তুল নিয়ে সবজি পারতে হয়। তারপরে মাচা করা হচ্ছে, এই যে মাচা, মেয়েরাই মাচা তৈরি করতে পারবে। তারপরে এই যে জলটা দিচ্ছে, এই যে এটা দিয়েও দেওয়া যায় ঝাড়ি দিয়ে। তারপরে আবার এই যে ডাইরেক্ট যদি জল দেওয়া হয়, ওটা দিয়েও একটু জল দেওয়া হয়, ওই ঝাড়ির জলে কাজ হয় না, এইরকম জল দেওয়া যায়। তারপরে এই যে অনেক সময় বেশি বর্ষা হলে জলটা যদি টবে থেকে যায়, সেই জন্য ছিদ্রগুলো লোহার রড দিয়ে মাঝে মাঝে একটু হালকা করে দেওয়া, যাতে জলটা পড়ে যায়। তারপরে এই যে অনেক সময় গাছের পুরোনো যে পাতাগুলো বা খরগোশে খাওয়ার জন্য কিছু পাতা ওদেরকে ছিঁড়ে দিচ্ছে, তাহলে ওই পাতাটা একদিকে, পুরোনো পাতাটা ছিঁড়ে দিলে গাছটা হয়তো সতেজ হবে, নতুন করে ডাল বেরোবে, আবার খরগোশের খাবার হয়ে যাচ্ছে। তারপরে এই দেখুন, এই যে নিম তেল, এটাই গুলে এটা স্প্রে করা হবে। তারপরে এই যে স্প্রে করা হচ্ছে, ওইদিকে এটা হচ্ছে ফুড স্প্রেয়ার সাহায্যে স্প্রে করা হচ্ছে। তারপরে এই যে দেখুন গাছ ঝিঙে হয়ে আছে, আপনার চাল টুকরো হয়েছে, ঠিক আছে, চিচিঙ্গা,
না একটা আলাদা জিনিস, একটা ভালোই লাগবে, এবং সেই জিনিসটাকে চয়ন করা, হারভেস্টিং করা, খাওয়া, এর মধ্যে একটা আনন্দই আলাদা। তারপরে হ্যাঁ, এই দেখুন লাউ কিভাবে হয়েছে, এই জন্য এই ফেরোমেন ট্র্যাপ এইগুলো দিতে হবে। এই ফেরোমেন ট্র্যাপ দিলে সব চাইতে এই লাউগুলো প্রচুর পরিমাণে হবে। চলো, এই যে ঝিঙে ফিঙে ভেন্ডি এগুলো পাওয়া হচ্ছে। চলো, এই যেমন লাউ বেড়েছে, এটা কালো লাউ বলে, এবং এটা হচ্ছে সবথেকে টেস্টি লাউ, এই যে লাউ গাছ। এটা হচ্ছে আমাদের কালনা সাব ডিভিশনে হর্টিকালচার অফিসার পলাশ সাতরা, ঠিক আছে, আমার কৃষ্ণনগরে আছে, আমার বাড়িতে এসেছিল। এই যে ওকে একটা লাউ দান করা হচ্ছে, এটা 1 বছর আগে ছিল। তারপরে এই যেমন এই একটা লাউ হাইব্রিড, এটা সরু হবে কিন্তু 1-1.5 হাত লম্বা হয়। যখন কৃষিমন্ত্রী হয়েছিল 10খানা না 12খানা প্রত্যেককে দুটো করে, একটা দুটো করে দিয়েছিলাম, ঠিক আছে। এইটা একটা লাউ, হ্যাঁ, এটা একটু এই অসময়ের লাউ, এটা হচ্ছে ওই দেখুন 6 পিস কাটা হয়েছে। তারপরে এই দেখুন ছাঁচি কুমড়ো, একটু একটু ফোন করে দেবেন। হ্যাঁ, তো এটা এটাই তো, ওটা না একটা ছেলে আছে না, হ্যাঁ, এটা তো বড় হবে না। হ্যাঁ, এই যেমন কত সবজি না আসছে না, কেটে যাচ্ছে নাকি। ছাঁচি কুমড়ো 5টা, এখানে চিচিঙ্গা আছে, এটা কেটে যাচ্ছে। এই ছবিটা ভালো লাগবে, এই ছবিটা ভালো। এই দেখুন আপনার উচ্ছে, চিচিঙ্গা, বরবটি সব আছে, এর টেস্টই আলাদা। তারপরে আর যেটা বলছিলাম আমি ছবিটা লাগাও, আগের ছবিটা যেটা এই সবজিগুলো, হ্যাঁ, এইরকম গোল করে দুটো করে কলামের উপর একটা সবজি রেখেছি। আর এইখানে ওই যে সিমেন্টের পাতনাটা এরকম আরো 4টে করা আছে, সেখানে বসিয়ে দিয়েছি। চলো, এই যে এই একটা হচ্ছে সিন্ধু, হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র জাত, যার মধ্যে কোনো আটি আপনার পুরোটাই খেতে পারবে, এটাও টবে চাষ করা যায়। চলো, এই যে কাঁঠাল রুদ্রাক্ষ জাত, আমি কিন্তু জাতগুলো বলে দিচ্ছি। রুদ্রাক্ষ এইখানে 3টে কাঁঠাল ধরে আছে, এটা 1-1.5 বছরের মধ্যে এরকম কাঁঠাল দুটো টব থাকলে তো যথেষ্ট। তারপরে এই রকম পেঁপে, এটা যে ক্যারি না, এরকম পেঁপে ধরে আছে। তারপরে এই যে এটা অফিসের একটা চত্বরে পেঁপে ধরে আছে। তারপরে এই হচ্ছে বেগুন, সাদা বেগুনটা দেখছেন তো। তারপরে এই সাদা বেগুন, এটা গোল হয়, একটা লম্বা হয়। এই আর একটা বেগুন, একটা কালো বেগুনটা দেখতে পাচ্ছেন যেন। এই যেমন ফুল, গাঁদা ফুল, একটা মন আকর্ষণ করার মতো। তারপরে এই যে এই টাকা পয়সা দিয়ে এই বাচ্চার মনে আনন্দ আনতে পারবে, ও নিজে ধরছে, ওর সঙ্গে খেলছে, কিন্তু ওর মনে কিন্তু আলাদা একটা প্রকৃতির সঙ্গে তার একটা মিল। আর সারাদিন যদি মোবাইল টিভি টিপে বেড়ায় আর ওই কার্টুন দেখে, তো ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে। চলো, তারপরে এই যে হনুমানের সঙ্গে খাবার দিচ্ছে, হ্যাঁ, ওরা দিচ্ছে, আমার 50-100 টাকা খরচ হচ্ছে, কিন্তু ওরা খাবার পাচ্ছে, কিন্তু ওদের সঙ্গে একটা মানসিক কিন্তু ওরা হচ্ছে, ওরা ভয় পায় না, ওরা এসে বাড়িতে এসে জামা ধরে ডাকে। তারপরে এই যে ফল মাছির যে সমস্যা রয়েছে, ফেরোমেন ফাঁদ দিতে বলেছিলাম, এইরকম যে ছিদ্র করে দিচ্ছে, এরকম প্রচুর জালি নষ্ট করে দেয়। তারপরে এই ফেরোমেন ফাঁদ হচ্ছে সবচাইতে সর্বোত্তম উপায়। তারপরে এরকম এই যে এরা হচ্ছে কি ডিম পেড়ে দেয়, কিন্তু এদের লার্ভাগুলো ক্ষতি করে। তারপরে এই যে এইটা জল রাখা হয়, এখান দিয়ে ছিদ্র আছে, এখান দিয়ে গন্ধটা বেরিয়ে যায়, আর এইখান দিয়ে প্রবেশ করে। আর এইটার জন্য এইটা হচ্ছে নিচ দিয়ে গন্ধটা বেরোয়, তো এভাবে নিচ দিয়ে ঢুকে পড়ে, যে জলে যখন পড়ে যায়, পাকা জল পড়ে পাকা হারিয়ে যায়, মনে পড়ে যায়। এই যে কৃষিমন্ত্রী এসেছিল, তাকে বোঝানো হচ্ছে ছাদ বাগান কিভাবে করবে। আমার মিসেস, এই যে আমাদের দাদা এসেছিলেন তোমাদের শ্রীরামপুর থেকে আমার ছাদ বাগান দেখতে, কি দেবেন নামটা ভুলে গেলাম, যাই হোক, শ্রীরামপুর থেকে আমাদের বিশ্ববিদ্যালয় যারা এসেছিলেন তার কথা। তারপরে এই যে ছাদ বাগানটা বাইরে থেকে এরকম দেখতে পাবেন, বেশ সুন্দর লাগে। তারপরে এই দেখুন এখানে এই যে সাদা সাদা ফুল, এটা হচ্ছে ভেন্ডিগেছে ফুল, এখানে আবার ডাল পালা মাটি, ডাল পালায় পাখি পড়ে। এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ পাখি আমি কয়েকদিনে দেখেছি 2 বছর আগে, শীতকালে ময়না পাখি এসে এই বাসটায় এসে পড়ে, ওই 4টা থেকে 5:30 পর্যন্ত। তারপর আবার এইখানে এই ডাল পালায় চড়ুই পাখি থেকে শুরু করে বিভিন্ন রকম পাখি, এই ডালে একটা পাখি আর এই ডালে একটা, দুটো বাবুই পাখি ধরা হয়, সব আলাদা। এইটা একটা আলাদা আনন্দ। যাই হোক, এই যে পুরস্কার দিচ্ছি, এটা আমার তপন দা, আমার 4 বছর সিনিয়র, ওই আমরা কবিতা লিখে দাদার আমি ওই সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকায় আমাদের পুরস্কার দিচ্ছে কলকাতায়।
তার একটা ছবি। এবার আমার বইগুলো ছবির সাথে দেখেছো? হ্যাঁ, এটা হচ্ছে আধুনিক কৃষিকতা, এটা আমার প্রথম 2014 সালে লেখা। এটা হচ্ছে ধান চাষ, আধুনিক ধান চাষ। এটা হচ্ছে 2016 সালে আমি বার করেছি, মমতা রাজ্যে। হ্যাঁ, মানস ঘোষ। তারপর হচ্ছে সবার আগামী মতন আর একটা বই কোথায়। যাই হোক, এটি হচ্ছে বক্তব্য। যাই হোক, আমি যে প্রায় শেষের পথে আমি একটা কবিতা দিয়ে আজকে আমার বক্তব্যটা শেষ করব, যেটা হচ্ছে কবিতাটার নাম হচ্ছে, যে কবিতাটার নাম ক্ষুদ্র উপহার। এখন বাড়ির মেয়েদের মন মনে ধরা পেলে একটা ক্ষুদ্র উপহার। চাহিদা নারী বহু, তার চাহিদা কেবল অন্য, চাহিদা গয়না নয়, মনে ক্ষুধা নিবাবার জন্য। প্রকৃতির সাথে মিশে তাই বোঝে প্রকৃতির মর্ম। প্রকৃতিতে যার ক্ষুধা কখনো গয়না নয় ধর্ম। চেয়েছিল সে কেবল মনের একটি উপহার, চেয়েছিল সবজি ফুল পাখিরা ডাকবে নিয়ন্ত্রণ। ভার্যা সুখেতে দোতলা 2011-তে বাড়ি, ভার্যা মনে ভালো নয় কারণ অনুসন্ধান করি। সে তো কিচেন গার্ডেনে মিশেছিল প্রকৃতির সাথে, সে করত বিচরণ, রোজ খেত জৈব সবজি, রোজ খেত জৈব সবজি পাতে। বাড়ির বিল্ডিং এ ভিড়, ভার্যা বেদনার তর হাসে, বাড়ির বিল্ডিং এর ভিড়, ভার্যা বেদনা হলে তরে হাসে। তার খুশিতেই গর্ব বাগান ব্যবস্থাপনা পাশে। সকাল বিকাল বধূ বন্য পাখি দেখে মনে মন সুখে, সময় কাটায় শেখা খুশি সাপ তার চোখ মুখে। খরগোশ ও কোয়েল হাত বাগানের কিছু পোষ্য, খরগোশ নিয়ে খেলে, মনে হয় ওরা গুরু শিষ্য। শহরের জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়ে, কমে কমে জমি, শহরের জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়ে কিন্তু কমে জমি। শহরে সবুজায়ন ভবিষ্যতের হবে পটভূমি। ছাদ কৃষি জৈব কৃষি পাবে পাখিরও বিশ্রাম স্থল, ছাদ কৃষি ভবিষ্যতে হবে সৌন্দর্যায়নে নির্মল। পরিবেশ আত্মকেন্দ্রিক বাড়ায় গহনা অহংকার, পরিবেশ উন্নয়নে ছাদ বাগানে গুরুত্ব ভার। কংক্রিটের অর্থনবী হিসাব করতে সদা, তাতে কংক্রিটের উপহার জৈব সাপ আগামী বাঁচাতে। গহনা ও অলঙ্কার ভার্যা বনে অহংকার বাড়ে, গহনা না গহনা বা শাড়ি নয়, নারী খুশি ক্ষুদ্র উপহারে। হে বিধাতা, এ সংসারে আগুন জ্বালায় মুঠিফোন, নারী সুখে ছাদ বাগান ক্ষুদ্র উপহারে। চাই লোন, লোন দিয়ে বা 50% সাবসিডি দিয়ে এই প্রতিটা বাড়িতে এই 44,000 টাকা যাতে একটা স্ট্রাকচার করতে পারে, এই ব্যবস্থাটা সরকার বা কৃষি দপ্তর বা হর্টিকালচার দপ্তর করতে পারলে সবচাইতে ভালো। এই প্রসঙ্গে আর একটা কবিতা আছে, সেটা হচ্ছে চাই ইকো ছাদ বাগান। উঠোন বিহীন বাড়ি বেশি জীবন যাপনের দিকে, সবজি চাষে নাই গো জমি, বৃদ্ধারা নাই সুখে। টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণদেব বাণী, জমি মূল্য আঘাত ছোঁয়া ছাদেই কৃষি আনি। শহর গ্রামে তফাৎ করাও, ছাদে চাষ নয় শাকে, হাসি খুশি সবুজ নেশায় টাটকা সবজি হকে। বিশ্বজুড়ে মানুষের পাশ ফসল বিষের সনে, সকাল সন্ধ্যা হালকা শ্রমে দেহজ হয় তার মনে। বর্ষাকালে মাঠে ঘাটে জলে থই থই করে, ছাদ বাগানের ফসল দেখে মন খুশিতে ভরে। ভাবুন তখন শাকসবজিতে কত আকাল লাগে, টাকা টাকা সময় উভয় বাঁচে, দুশ্চিন্তা সব ভাগে। বেগুন লঙ্কা ভেন্ডি চাষে হাত চাষ আওতা মুক্ত, কুমড়ো ঝিঙে শিমের গাছে গরমে ছায়া যুক্ত। কোয়েল শশক পোষ্যর আগুন বস্তাতে আদা চাষ, হালকা মেজাজে সুস্থ হৃদয় খুশি থাক 12 মাস। মাজার সাথে বাস যে উঁচু কত পাখি আসে,
সকাল সন্ধ্যা হৃদয় নাচে, গান শুনে মন হাসে। বিশের যুগে সবজি চাষে তাই একটি ছাদ বাগান, বর্ষার আগে ছাদ মাচাটি নতুন করে সাজান। জনসংখ্যা যে হারে বাড়ে, জমি কি আর বাড়বে? ছাদটা শুধু আছে ফাঁকা, জৈব সবজি চাষ হবে। সব শহরে পরিবেশ দূষণ বাড়ছে দ্রুত হারে, ছাদ বাগানের প্রযুক্তির সাথ দূষণ কমতে পারে। ঘর সামলায় তো গৃহবধূ, রক্ত মাংসের মানুষ, ছাদ বাগানে বিচরণে হয় খিটখিটে ভাব, দুর্মুষ। টিভি ফোনের কুপ্রভাবে শিশু মার মাথা খায়, প্রকৃতির স্বাদ মিশবে শিশু, তবেই না বিকাশ হয়। ছাদ বাগানের উপযোগিতা এই যুগে যে কত, খরগোশ সাথে ছাদ বাগানে শিশু ফেলবে যত। শাড়ি গয়নায় মন ভরে না, আসে না মন খুলে, বধুর খুশি টাটকা সবজি যখন আনবে তুলে। প্রেক্ষাপট এক বধুর হাতে জুগিয়েছে আশ্বাস, সবজি চাষে হুগলি জেলায় প্রথম ছাদে জৈব চাষ। শতাধিক ছাদ বাগান চাষি করছে ফলদ আগে, সঠিক প্রযুক্তি দ্রুত বিস্তার মানুষ মনে রাখে। ধন্যবাদ, শুভকামনা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, একটা যদি উত্তর দেবো, তারপরে আমার বক্তব্য শেষ করবো। হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যাঁ দাদা হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে না শেষ করবো? আর তো টাইম নেই। কোনটা? কাঠবিড়ালি। ও, কাঠবিড়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রাণী, ঠিক আছে? হ্যাঁ, তা কাঠবিড়ালি একটু একটু খাট। হ্যাঁ, ওইগুলো বাচ্চারা দেখে। আমার বাড়িতে এখনো একটা কাঠবিড়ালি এসেছিল, তারপর 6টা কাঠবিড়ালি এসেছিল, ঠিক আছে? তা আমি একবার ওই কাঠবিড়ালি তাড়াতে চাইছিলাম, কিন্তু আমার মিসেস ওই কাঠবিড়ালি তাড়াতে দেয়নি, ঠিক আছে? আর ওরা বেরোচ্ছে কিন্তু হাতে খায়, আমার ভালো লাগে, তুমি ওগুলো তাড়াবে না, ঠিক আছে? তারপরে ওই সবজি তো খেতোই, আর ওকে আলাদা করে পেরে ওকে কষ্ট করে খেতে হতো না, তো ওইগুলো খেয়ে ও চলে যেত, আর ওখানে টুকটুক করে হাঁটতো। তবে আমি বলবো কাঠবিড়ালি বেশি একটা নিয়ন্ত্রণ করার দরকার নেই, কারণ ওগুলো একটু ভালো লাগার জিনিস। আপনি একটা জায়গায়, কোনো একটা জায়গায় আপনি ওই সবজির যে ছোলা ফোলা যেগুলো থাকে, সেগুলো একটা জায়গায় সুন্দর করে রাখবেন, ওরা ওগুলো খাবে, আপনার দোকান ফটো করবে ভালো বাঁচতে হবে। আমি এটুকু 11 বছরের অভিজ্ঞতা দেখেছি যে এই যে যে প্রকৃতিতে যে ওয়াইল্ড অ্যানিমেল বা বার্ড গুলো আছে, তাদের যদি একটু মনোসংযোগ হয়, তাদের যদি একটু ভালোবাসেন, আপনাকেও ভালোবাসবে। আপনি যে কষ্ট করে চাষটা করছেন, ওরা খুব একটা ক্ষতি করবে না, ওরা একটু খাবারের জন্য আসে, আপনাকে একটু আনন্দ দেওয়ার জন্য আসে। ওকে একটু খাবার একটা জায়গায় রাখবেন, বলে কষ্ট করে খেতে হবে না, ওরা মাঝে মাঝে আসবে। তবে মাঝে মাঝে আত্মীয় স্বজন 1টা থেকে 5টা 6টা, তবে ইঁদুর আসলে সমস্যা। একটা ইঁদুর থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ওরা এত আত্মীয় স্বজন নিয়ে আসে ইঁদুর, তখন মারতে হবে না, তখন পুরো ক্ষয়ক্ষতি দেয়। তাহলে একটু ভালোবাসা থাকবে, ঠিক আছে? আমি এগুলো বিষ দেওয়ার পক্ষে নই, অত কথা আমি বলছি। আর কিছু? হ্যাঁ, আর একটা জিনিস বোরনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সবজি বা ফল চাষের ক্ষেত্রে। অর্থাৎ ফলের মধ্যে যে এমব্রায়োটা থাকে, ডিম্বাণুটা থাকে, সেটা মেনলি গঠন করা হচ্ছে বোরন বলে একটা খাদ্যাণু। যদি বোরনটা সঠিক না থাকে, তাহলে ওর এমব্রায়োটা সঠিক হয় না। সেই জন্য মাঝে মাঝে বোরনটা স্প্রে করবেন, অন্তত 2 মাস 3 মাস পর পর স্প্রে করতে পারেন। প্রতি লিটার জলে 3 রকম বোরন পাওয়া যায়। একটা অক্টোফোরেট টেট্রাহাইড্রেট, যেটা হচ্ছে বোরন 29 পাওয়া যায় 1.5 গ্রাম পার লিটার জলে। আরেকটা হচ্ছে বোরাক্স, হ্যাঁ, সেটা হচ্ছে 2 গ্রাম পার লিটার জলে। আরেকটা হচ্ছে বরিক অ্যাসিড, যেটা আমরা গ্রাম ফেলি, হ্যাঁ, সেটা হচ্ছে 1 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর যেটা আমরা সোয়াগা বোরাক্স, সেটা 2 গ্রাম পার লিটার জলে অন্তত 3 মাস পর পর ফল সবজি গাছগুলোতে স্প্রে করবে। স্প্রে করাই ভালো, কিন্তু মাটিতে দেবেন খুব সাবধানে। ডোজ বেশি গেলে কিন্তু গাছের পাতাগুলো ডগাগুলো যদি শুকিয়ে যাবে, সমস্যা আছে মাটিতে দিলে। সেই জন্য 3 মাস অন্তর অন্তর একবার করে
আপনার যে ফুল ফল সবজি গাছ থাকবে এই 3টে বোরনের কথা বললাম, এইটা কিন্তু অবশ্যই স্প্রে করবেন, তাহলে ফলের সাইজ আপনার, বিশেষ করে আপনি দেখবেন পেয়ারা যে গাছ গায়ে যে উঁচু উঁচু দাগ হয় আমরা খাই না, কিন্তু বোরনটা যদি ঠিকঠাক থাকে ওরা এত উপরে স্কিনটা এত বসে না, পুরো জিনিসটা আমরা খেয়ে নিই, সে বাড়িতে হোক খাদ্য হোক যেখানে হোক। সেই জন্য বোরন ডেফিসিয়েন্সির জন্য ওর গাটা হয় কি একটা দাঁতরা কাতরা হয়, আমরা ওগুলো খাই না, ভালো লাগে না। কিন্তু মেন তো আমরা আটিগুলো তো খুব কম পছন্দ করি, উপরে মাংস এবং চামড়াটা পছন্দ করি, সেই জন্য বোরন যদি দেন ওটা একবার মসৃণ ভাবে খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তাহলে বোরনটা কিন্তু 3 রকম বোরনের কথা হলো, ফুল ফল সবজির গাছে স্প্রে করবেন। ওকে, শেষ করবো? যাই হোক, আমি একটু বেশি টাইম নিয়েছি, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কেমন লেগেছে জানাবেন। আর আমার একটা গ্রুপ আছে, আমার দুটো ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি, একটা 79083 এটাও হরদাবাদে 9434244292। এই দুটোই হোয়াটসঅ্যাপ আছে। আর একটা আছে আমার মেল আইডিটা লিখে দিন, HARASHUDAMER007@gmail.com। এই অ্যাড্রেস দিলাম, কার কেমন লাগলো আপনারা জানাবেন, ফিডব্যাক দেবেন। বিশেষ করে সৌকেশকে আমরা অসংখ্য ধন্যবাদ, এরকম বিশেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তাদের অসংখ্য ধন্যবাদ এই একটা অফার এবং সুযোগ দেওয়ার জন্য। কার কেমন লেগেছে জানি না, আমার 11 বছরের অভিজ্ঞতা, পুঁথিগত এমএসসি হর্টিকালচার পাস করেছি, বায়োলজি সায়েন্স থেকে সেই নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, হ্যাঁ, সব মিলিয়ে একটা প্র্যাকটিক্যাল ধারণা দিতে চেষ্টা করছি এবং এটা বিস্তার করার যে সুযোগ দিয়েছে সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, লক্ষ্মী পূজার শুভ বিজয়, লক্ষ্মী পূজার প্রীতি শুভেচ্ছা, এবং আগামী দীপাবলি সবাই আনন্দ করুন, আলো আলো ভেসে যাক এবং সবাই সুখে থাকুন, এই প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার সবাইকে। আরেকটু বলি, আমার আরেকটা প্রযুক্তি আছে, পাবলিক প্লেসের বিপক্ষে মানে চাষি ইনকাম লাগে কি করে দ্বিগুণ করা যায় এবং বাদাম চাষ করে মাটি জমির উর্বরতাটা রেকর্ডিংটা কি করে সেভ করবো? কি কি দেখাচ্ছে? রেকর্ডিং সাউন্ড সিস্টেম অফ করে দিন তো, কোনটা অফ করে দিন, অফ করে